হ্যালো অ্যাসপিরেন্টস, ওয়েলকাম টু দ্য ওয়ে অফ সাকসেস একাডেমি। তোমাদের সকলকে দ্য ওয়ে অফ সাকসেস একাডেমিতে স্বাগত জানাই। আমি তন্ময়। আর আজকের এই ভিডিওটা তোমার গভর্নমেন্ট প্রিপারেশনের জন্য একটা গেম চেঞ্জার হতে চলেছে। কারণ আমরা বর্তমানে দুটো সিরিজের উপরে কাজ করছি ইকোনমিক্সের। একটি সিরিজ হলো স্ট্যাটিক পোর্শন বেসড, যেখানে বেসিক্যালি আমরা 20টা করে এমসিকিউ কোশ্চেন্স নিয়ে ডিসকাশন করি। সেকেন্ড সিরিজটি হলো কারেন্ট অ্যাফেয়ার্স বেসড, যেখানে আমরা যে ইকোনমিক্স রিলেটেড কারেন্ট অ্যাফেয়ার্স সেটার উপরে আলোচনা করি। তো আজকের যে সিরিজটা সেটা হলো আমাদের স্ট্যাটিক পোর্শন বেসড এমসিকিউ। তো দেখে নেওয়া যাক আজকের 20টা প্রশ্ন। আগের দিন অলরেডি আমরা একটা এই সিরিজটার উপরে কাজ করেছি, একটা ভিডিও আমরা আপলোড করে দিই। আমি রিকোয়েস্ট করবো সবাইকে যে প্রথম ভিডিওটা থেকে শুরু করতে, তারপর এই ভিডিওটা চালাতে। তো প্রথম যে আমাদের প্রশ্ন সেটা হলো, চ্যাপ্টারটির নাম হলো ফান্ডামেন্টালস অফ ইন্ডিয়ান ইকোনমি অ্যান্ড প্ল্যানিং। প্রশ্ন কি, হুইচ 5 year প্ল্যান ইন্ট্রোডিউসড দ্য কনসেপ্ট অফ গরিবি হাটাও। আমরা সবাই এই শব্দটা অনেকবার শুনেছি যে গরিবি হাটাও, বা আমরা বলে থাকি যে যে গরিব মানুষের যে সংখ্যাটা সমাজে, আমাদের ভারতবর্ষে আমরা সবাই জানি প্রচুর মানুষ আমাদের দেশে গরিব। সেই গরিবি সম্পূর্ণ যে কনসেপ্টটা, সেই সব কনসেপ্টটাকেই ভারতবর্ষ থেকে এক প্রকার ইরেজ করতে হবে, এরকম একটা কনসেপ্ট একজন পার্টিকুলার প্রাইম মিনিস্টার ভারতবর্ষে এনেছিল, এবং তার নাম ছিল ইন্দিরা গান্ধী। এবার প্রশ্ন যেটা জিজ্ঞাসা করছে সেটা হলো যে হুইচ 5 year প্ল্যান ইন্ট্রোডিউসড দ্য কনসেপ্ট অফ গরিবি হাটাও। তো উত্তর কোনটা হবে? থার্ড, ফিফথ, সেভেন্থ অর নাইন্থ? এই হলো অপশন। এবার যেহেতু আমি অলরেডি বলেই দিলাম যে এই কনসেপ্টটা এনেছিল ইন্দিরা গান্ধী, তো ইন্দিরা গান্ধীর সময়কাল কোনটা ছিল? আই থিঙ্ক আপনি ঠিক বলছেন। ইন্দিরা গান্ধীর সময়কাল ছিল 70-এর দশকে, 70-এর দশকের শেষের থেকে 80s পর্যন্ত। তো সেই সময় কোন 5 year প্ল্যান ছিল? থার্ড, ফিফথ, সেভেন্থ অর নাইন্থ? থার্ড দেখেন, থার্ড 5 year প্ল্যান স্টার্ট হয়েছিল 1961 সালে, যেটা চলেছিল কত 1966 পর্যন্ত। এই সময় ভারতবর্ষের কৃষিকাজের উপর খুব গুরুত্ব দেওয়া হয়েছিল। তখন ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন ভারতবর্ষে হয়নি। ইন্ডাস্ট্রির কাজ প্রধানত শুরু হয়েছিল আফটার 1991, আমরা সবাই জানি। একটা রিফর্ম হয় বড় ভারতবর্ষে। এরপর যে আমাদের যে থার্ড, সরি, ফিফথ 5 year প্ল্যান হয়, সেটা আনা হয় অ্যাপ্রক্স 1978-এ। এই সময় ইন্দিরা গান্ধী ঘোষণা করেন, তার একটা ইলেকশন ক্যাম্পেইন ছিল যে গরিবি হাটাও, যে ভারতবর্ষে মানুষের যে অর্থনৈতিক সংকট, বেকারত্ব, গরিবের মুখে মানুষ, এই কনসেপ্টটাকে কমপ্লিটলি ভারতবর্ষ থেকে ইরেজ করতে হবে। তো উত্তর কি হবে? ফিফথ 5 year প্ল্যান। আর বলে রাখা ভালো যে সেভেন্থ 5 year প্ল্যান, এটা আনা হয়েছিল 1985 সাল থেকে 1990 সালের মধ্যে। আর লাস্ট, এটা যেটা অপশন নাইন্থ 5 year প্ল্যান, এটা আনা হয়েছিল কখন? এটা 1997 থেকে 2002 সালের মধ্যে। তো পরবর্তী প্রশ্নের আগে আরেকবার আমি রিকোয়েস্ট করব যে প্রতিটা প্রশ্নের উত্তর এক্সপ্লানেশনের আগে আপনারা প্লিজ ভিডিওটাকে পজ করুন, এবং এটাকে পজ করার পরে আপনি কমেন্টে উত্তরটাকে আপনি নিচের থেকে অ্যাটেম্প করুন। তাতে কি হবে, আপনি সঠিক হন বা ভুল হন, আপনার কনফিডেন্স অনেকটা বেড়ে যাবে। তো সেকেন্ড যে প্রশ্নটা সেটা হলো, হু চেয়ার্স দ্য নীতি আয়োগ। নীতি আয়োগ ভারতের যে একটি সংস্থা, যেটি 2015 সালে ভারতবর্ষের তৎকালীন প্ল্যানিং কমিশনকে সরিয়ে আনা হয়েছিল। সেই নীতি আয়োগের চেয়ারপারসনকে বা চেয়ারম্যানকে, তো আপনারা পাশের এই ছবিটা দেখলেই হয়তো গেস করতে পারবেন, তবে স্টিল আপনি ট্রাই করুন কমেন্টের মধ্যে। আমি আশা রাখছি আপনি অলরেডি সেটাকে অ্যাটেম্প করেছেন। তো ফার্স্ট অপশন কি? ফার্স্ট অপশন হলো প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া, সেকেন্ড অপশন হলো প্রাইম মিনিস্টার, থার্ড ফাইন্যান্স মিনিস্টার, ফোর্থ হোম মিনিস্টার। প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া সে কি একটা নীতি আয়োগের চেয়ারপারসন হতে পারে? উত্তর অবশ্যই না। রাষ্ট্রপতি আমাদের যে কনস্টিটিউশনাল মেকানিজম ইন্ডিয়াতে, সেখানের নমিনাল হেড সারা দেশের। কিন্তু নীতি আয়োগ একটা এক্সিকিউটিভ সংস্থা বা একটা প্ল্যানিং এর একটা সংস্থা, সেখানে প্রেসিডেন্টের কোনো কাজ নেই।
প্রাইম মিনিস্টার, হ্যাঁ, প্রাইম মিনিস্টার নীতি আয়োগের চেয়ারপারসন। দেখো, ভারতের প্রধানমন্ত্রী নীতি আয়োগের চেয়ারপারসন হন কারণ এটি দেশের জন্য যে পলিসি বা নীতি বা পরিকল্পনা তৈরির সবচেয়ে গুরুত্বপূর্ণ সংস্থা। 2015 সালে এই সংস্থাটি তৈরি করা হয় পুরনো প্ল্যানিং কমিশনের জায়গায়, যাতে উন্নয়নের কাজে আরো দ্রুত এবং আধুনিকভাবে সিদ্ধান্ত নেওয়া যায়। নীতি আয়োগ দেশের ভবিষ্যৎ উন্নয়নের পথ ঠিক করে, রাজ্যগুলোর সঙ্গে আলোচনা করে এবং আহ, বিভিন্ন সমস্যার সমাধানের জন্য পরিকল্পনা বানায়। তাই দেশের সবচেয়ে যে গুরুত্বপূর্ণ যে নেতা, বেসিক্যালি যেটা আমাদের প্রাইম মিনিস্টার, বর্তমানে যিনি নরেন্দ্র মোদী, তারই উচিত হবে স্বভাবতই যে নীতি আয়োগকে সে হেড করুক। তো প্রাইম মিনিস্টার হলো নীতি আয়োগের চেয়ারপারসন বা হেড। থার্ড অপশন ছিল কি ফাইন্যান্স মিনিস্টার। ফাইন্যান্স মিনিস্টারের কাজ ফাইন্যান্স রিলেটেড। তিনি একজন সঠিক ক্যান্ডিডেট হতে পারতেন, কিন্তু চেয়ারপারসন হিসাবে ফাইন্যান্স মিনিস্ট্রিকে না রেখে সেটাকে প্রাইম মিনিস্টার রাখা হয়, কারণ এটা সমগ্র দেশের সমগ্র ডিপার্টমেন্টাল কাজ হয় সেখানে নীতি আয়োগে। অনলি ফাইন্যান্স যদি রিলেটেড হতো নীতি আয়োগ, তাহলে ফাইন্যান্স মিনিস্টার একটা সুইটেবল ক্যান্ডিডেট হতে পারতো। ফাইন্যান্স মিনিস্টার বাজেট তৈরি করেন। তেমনি হোম মিনিস্টারের কাজ কি থাকে, ভারতবর্ষের যে মানুষ, যে জনসাধারণ, তার নিরাপত্তা দায়িত্ব নেওয়া, সেটা হোম মিনিস্ট্রির কাজ, নীতি আয়োগ সম্পর্কিত না। থার্ড প্রশ্ন যেটা, সেটা হলো what was the main objective of the NDC or National Development Council? আগে থেকে বলি যে ন্যাশনাল ডেভেলপমেন্ট কাউন্সিল বর্তমানে নেই ভারতবর্ষে। একটা টাইম যখন প্ল্যানিং কমিশন ছিল, তার সঙ্গে এনডিসির কাজ করতো। এনডিসির বেসিক্যালি কাজটা কি ছিল? এটি একটি এমন সংস্থা ছিল যা রাজ্য এবং কেন্দ্রের মাঝে একটা কমিউনিকেশন গ্যাপ যেটা, সেটাকে ফিল করতো। তো এনডিসি স্বাভাবিকভাবে নীতি আয়োগ আসার পরে সেটার গুরুত্ব একদমই নেই, তো এটাকে অ্যাবলিশ করে দেওয়া হয়েছে। কিন্তু যখন ছিল এনডিসি, তখন তার কাজটা কি ছিল সেখানে, সেটাই এখানে প্রশ্ন জিজ্ঞাসা করা হচ্ছে। তো ফার্স্ট যেটা অপশন, সেটা হলো অ্যাপ্রুভ 5 ইয়ার্স প্ল্যান, রেগুলেট ফাইন্যান্সিয়াল মার্কেটস, কন্ট্রোল ইনফ্লেশন, ফোর্থ ম্যানেজ ফরেন ট্রেড। কোনটা হবে অপশন? রাইট। এনডিসির কাজ ছিল অ্যাপ্রুভ 5 ইয়ার প্ল্যানস। দেখুন, আপনি সিস্টেমটাকে বুঝুন। প্ল্যানিং কমিশন যে 5 ইয়ার্স প্ল্যানগুলো হতো, সেই পলিসিগুলোকে তৈরি করতো যে আমাদের এক্স্যাক্টলি করতেটা হবে কি। আর সেই যে 5 ইয়ার্স প্ল্যানটা, সেটাকে দেওয়া হতো কাকে? এনডিসি কে। এনডিসি ছিল এমন একটা সংস্থা যে সেন্টার এবং স্টেটের মাঝে একটা যে, বললাম আমি, গ্যাপটাকে ফিল করতো বা ব্রিজ করতো। এই সংস্থাটা এই 5 ইয়ার্স প্ল্যানটাকে অ্যাপ্রুভ করতো। তো স্বভাবতই অ্যান্সার এটা হবে ফার্স্ট। এবার সেকেন্ড অপশনটা দেখে নিই, রেগুলেট ফাইন্যান্সিয়াল মার্কেট। ভারতবর্ষের যে ফাইন্যান্সিয়াল মার্কেট বা স্টক মার্কেট, স্টক মার্কেটটাকে ভারতবর্ষে রেগুলেট করে কে? এটা আপনি নিশ্চয়ই কমেন্টে লিখবেন, আমি তাও উত্তর বলে দিচ্ছি। ভারতবর্ষের স্টক মার্কেটটাকে মেনটেন করে সেবি। ভারতবর্ষের যে ইনফ্লেশন কন্ট্রোল করে কে মেইনলি? এখানে উত্তর ফাইন্যান্স মিনিস্ট্রিও হয় এবং আরবিআইও হয়, দুজন দুটো ডিফারেন্ট পলিসির মাধ্যমে করে। কিন্তু প্রাইমারিলি ভারতবর্ষে যে ইনফ্লেশন, সেটাকে কন্ট্রোল করে আরবিআই বা রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। ম্যানেজিং ফরেন ট্রেড, ভারতবর্ষের যে ফরেন ট্রেড হয়, সেটার উপরে কাজ করে বেসিক্যালি মিনিস্ট্রি অফ কর্পোরেট অ্যাফেয়ার্স। সেটা মিনিস্ট্রি অফ কর্পোরেট অ্যাফেয়ার্স এর বর্তমান মিনিস্টার কে, সেটা আমাকে নিশ্চয়ই কমেন্ট সেকশনে বলবেন। এবং উত্তরগুলোকে অ্যাটেম্প করাটা খুব জরুরি। এই কারণে না যে স্যার তো বলেই দেবে, যে আমি তাহলে নিজে থেকে কেন অ্যাটেম্প করব। আপনার নিজস্ব যে প্র্যাকটিসটা, সেটা মেনটেন করার জন্য জরুরি। পরবর্তী প্রশ্ন দেখে নেব। চ্যাপ্টার 2 তে যেটা আমরা, যে চ্যাপ্টারটা, সেটা হলো পোভার্টি, আনএমপ্লয়মেন্ট অ্যান্ড এলিভেশন প্রোগ্রামস। তো এখানে যে প্রথম প্রশ্নটা, সেটা হলো which scheme aims to provide guaranteed employment for 100 days to rural households? এমন একটি স্কিম, যে স্কিমটা গ্রামের মানুষদের জন্য অ্যাটলিস্ট 100 দিন নিশ্চিতভাবে কাজ দেবে। গ্যারান্টিড এমপ্লয়মেন্ট, যে মানুষের কাছে কাজ থাক বা না থাক, কিন্তু সরি, মানে মানুষের কাছে 365 দিন কাজ থাক বা না থাক,
লিস্ট সেই মানুষটার কাছে যেন 100 দিনের কাজ থাকে। এটা ভারতবর্ষের একটা অন্যতম পোভার্টি এলিভেশন স্কিম। সেই স্কিমটার নাম কি সেটা জিজ্ঞাসা করা হচ্ছে। অপশানে রয়েছে ফার্স্ট পিএম আবাস যোজনা, সেকেন্ড মনরেগা, থার্ড স্বচ্ছ ভারত মিশন, ফোর্থ আয়ুষ্মান ভারত। এই চারটে অপশনের মধ্যে কোনটা হবে বলুন? আমি আশা রাখবো আপনি অ্যাটেম্প করেছেন। দেখুন, প্রথম যে অপশনটা পিএম আবাস যোজনা, এটা গ্রামে বাড়ি তৈরির জন্য। গ্রামে যে মানুষটার কাচ্চা মাকান বা বলে থাকে হিন্দিতে, বা কাঁচা বাড়ি বলে থাকি আমরা বাংলায়, সেই কাঁচা বাড়িটাকে কেমন করে একটা মানুষকে একটা সাস্টেনেবল একটা পাকা বাড়ির ব্যবস্থা করা যায়, সেটা পিএম আবাস যোজনার মাধ্যমে হয়। সেকেন্ড যে অপশনটা, এটা নিয়ে এটা হবে উত্তর। আমি এটাকে পরে ডিসকাশন করব। তার আগে আমি আরো দুটো অ্যাডিশনাল যে অপশন রয়েছে সেগুলোকে নিয়ে ডিসকাশন করব। স্বচ্ছ ভারত মিশন। স্বচ্ছ ভারত মিশন কাজ করে পরিচ্ছন্নতার উপর, যে দেশের প্রতিটা অংশ যেন পরিষ্কার পরিচ্ছন্ন হয়। আমরা বলে থাকি জাপান কত সুন্দর, জাপানের মানুষের কত সিভিক সেন্স। আমরা এটাকেই ভাবি যে আমাদের নিজস্ব কতটা সিভিক সেন্স, আমরা আমাদের দেশ পরিষ্কার রাখার জন্য কি করছি। আমাদের নিশ্চয়ই সেটা ভাবা উচিত। ফোর্থ অপশন ছিল আয়ুষ্মান ভারত যোজনা। আয়ুষ্মান ভারত যোজনা একটা স্বাস্থ্য বীমা যোজনা। যদিও বা আমাদের ওয়েস্ট বেঙ্গলে আয়ুষ্মান ভারত যোজনা ইমপ্লিমেন্ট করা হয়নি রাজ্য সরকারের পক্ষ থেকে। তবে আয়ুষ্মান ভারত যোজনা এমন একটা যোজনা যার মাধ্যমে প্রতিটা মানুষ 5 লক্ষ টাকার স্বাস্থ্য বীমা পেয়ে থাকে। এবার যে উত্তরটা হবে সেটা অ্যাকচুয়ালি এখানে মনরেগা। মনরেগা জিনিসটা কি? মনরেগা প্রথম চালু হয়েছিল 2005 সালে। মনরেগার পুরো নাম হলো মহাত্মা গান্ধী ন্যাশনাল রুরাল এমপ্লয়মেন্ট গ্যারান্টি অ্যাক্ট। তো এই যে লাস্টের ব্যাপারটা, গ্যারান্টি অ্যাক্ট, এটা কেন বলা হচ্ছে? এই আইনের মাধ্যমে প্রতিটি গ্রামীণ পরিবার যাদের প্রাপ্তবয়স্ক সদস্যরা ইচ্ছুক ও সক্ষম, তাদের বছরে কমপক্ষে 100 দিনের কাজ নিশ্চয়তা দেওয়া হয়। এই কাজগুলো সাধারণত মাটি কাটার, রাস্তা মেরামত, খাল খনন, গাছ লাগানো বা গ্রামের উন্নয়নের কাজ হয়, যাতে অদক্ষ শ্রমিকদের কাজ পাওয়ার সহজ হয়। দেখো, একটা মানুষ যদি স্কিলড হয়, তাকে সাধারণত কোনো না কোনো একটা ইন্ডাস্ট্রিতে চাকরি পেতে খুব একটা অসুবিধা হয় না। সে সম্মুখীন করে না প্রবলেম। কিন্তু যারা খুব সাধারণ মানুষ, আনস্কিলড মানুষ, তাদেরকেও তো জীবনে বেঁচে থাকার অধিকার আছে। কিন্তু তাদের কাছে যদি একটা কাজ না থাকে, সে করবেটা কি? বেসিক্যালি সেই সব মানুষদের জন্য এই এই স্কিমটা আনা, যাতে মানুষ লিস্ট একটা লিমিটেড টাইম পর্যন্ত কাজ পায়। তো এটি সরকারি ব্যাংক বা পোস্ট অফিসের মাধ্যমে মজুরি প্রদান করে, যাতে দুর্নীতির যে বিষয়টা সেটি না হয়। মহাত্মা গান্ধীর নামাঙ্কিত এই আইন ভারতের গ্রামে বসবাসকারী দরিদ্র মানুষের জন্য একটি জীবনের নিরাপত্তা বলয় হিসাবে কাজ করে। তো মানুষের জীবনের যে একটা বেসিক লাইফের সিকিউরিটি, সিকিউরিটি অফ জব, সেটি কি প্রোভাইড করা হয়। ফিফথ প্রশ্ন যেটা দেখবো আমরা সেটা হলো, হোয়াট ইজ দ্য প্রাইমারি ফোকাস অফ দীনদয়াল অন্ত্যোদয় যোজনা? আশা করি দীনদয়াল অন্ত্যোদয় যোজনার নাম শুনেছো তোমরা সবাই। তাও আমি বলে নিই একটু। দীনদয়াল অন্ত্যোদয় যোজনা বা ডে বলা হয় ইন শর্ট অ্যাক্রোনিমে। এর যে প্রধান লক্ষ্য সেটা হলো গ্রাম এবং শহরের মানুষদের অর্থনৈতিকভাবে স্বনির্ভর এবং স্বাবলম্বী করে তোলা। স্বনির্ভর মানে কি? নিজে নিজের উপর নির্ভর করছে। এই যোজনার মাধ্যমে দরিদ্র ও পিছিয়ে পড়া মানুষদের সেলফ হেল্প গ্রুপ বা স্বনির্ভর গোষ্ঠী গঠনের জন্য সাহায্য দেওয়া হয়। সেলফ হেল্প গ্রুপ, এই শব্দটার মানেটা কেমন? সেলফ হেল্প মানে নিজেকে নিজে হেল্প করা। কতগুলো মানুষ যারা নিজেদেরকে হেল্প করতে চায়, সেই মানুষগুলো এসে যদি একটা গ্রুপ বানায়, তাকে আমরা কি বলতে পারি? একটা সেলফ হেল্প গ্রুপ। যে কতগুলো মানুষ তারা নিজেদের জন্য কিছু করতে চাচ্ছে, বা স্বনির্ভর গোষ্ঠী। তো এই যে ডে যোজনা বা দীনদয়াল অন্ত্যোদয় যোজনা, এদের মেইন উদ্দেশ্য যে গ্রামে এবং শহরে এরকম লক্ষ লক্ষ মানুষ যেন সঙ্গে এসে কিছু সেলফ হেল্প গ্রুপ তৈরি করে, এবং তারা নিজস্ব কিছু একটা বিজনেস ওরিয়েন্টেড কাজ করুক। যেমন, মানে এই প্রকল্পটার দ্বারা কি হবে, মানুষকে সাহায্য করা হবে যেন সে টাকা সঞ্চয় করতে পারে, ঋণ পেতে পারে,
ছোটখাটো কোনো একটা ব্যবসা বা আয়মূলকের কাজ শুরু করতে পারে। ভারতবর্ষে যে আমরা এখন দেখছি যে একটা স্টার্টআপ কালচার, ফর এক্সাম্পল আজকে ওলা নামে একটা স্টার্টআপ চলে। কোনো একটা টাইম তাকে ভাবতে হয়েছিল যে সে একটা বিজনেস করবে কিন্তু তার কাছে টাকা নেই। সে ইনোভেশন করার চেষ্টা করলো, পরবর্তীকালে তাকে মেন্টরশিপ করা হলো এবং তাকে একটা ব্যাংকের থেকে হেল্প করা হলো যে আপনি এগিয়ে যান, আমরা ফাইন্যান্সিয়াল ব্যাকআপে আছি। সেরকমই ছোট ছোট যে স্বাভাবিক গ্রুপ সমাজের বিভিন্ন স্তরে যারা নিজেদের কিছু করতে চায়, সেই সব মানুষদের জন্য এটি একটি বরদান, দীনদয়াল অন্ত্যোদয় যোজনা। তো এই যোজনার বেসিক্যালি দুটো অংশ, একটি হলো গ্রামীণ এলাকার জন্য এবং অপরটি হলো শহরের যে দরিদ্র শ্রেণীর মানুষ তাদের জন্য। গ্রামীণ মানুষদের জন্য যে যোজনা সেটার নাম হলো ডে এনআরএলএম বা দীনদয়াল অন্ত্যোদয় যোজনা, ন্যাশনাল রুরাল লাইভলিহুডস মিশন। এটা হলো গ্রামীণ পার্ট। শহরের যে কাউন্টার পার্টটা তার নাম হলো ডিএওয়াই, ডে এন ইউএলএম বা দীনদয়াল অন্ত্যোদয় যোজনা, ন্যাশনাল আরবান লাইভলিহুডস মিশন। ঠিক আছে, মনে থাকবে। এই যোজনার মাধ্যমে মহিলাদের ক্ষমতা দান, ক্ষমতায়ন, দক্ষতা নিয়ে তাদের কাজ করা হয়, বেসিক্যালি স্কিল ডেভেলপমেন্ট করা হয় এবং ছোট বিজনেসের জন্য তাদেরকে একটা মেন্টরশিপ করা হয়। তো যাক, এই যোজনার যে উদ্দেশ্যটা, প্রাইমারি ফোকাস, সেটা কি? তাহলে রুরাল ইনফ্রাস্ট্রাকচার সেটা হবে কি, না পোভার্টি এলিভিয়েশন, না হেলথ ইন্স্যুরেন্স, না এডুকেশনাল রিফর্ম? আপনি বলুন, আমি তো অলরেডি বললাম যে উদ্দেশ্যটা কি হতে পারে। আশা করি আপনি কমেন্টে সেটাকে লিখবেন। একদম সঠিক। এর যে উদ্দেশ্য সেটা হলো পোভার্টি এলিভিয়েশন। কারণ কতগুলো সেলফ হেল্প গ্রুপ তারা যখন একটা ছোট বিজনেসের মাধ্যমে নিজেকে একটা স্কিলড জায়গাতে নেবে এবং একটা বিজনেস করবে, তাদের স্বভাবতই পোভার্টি এলিভিয়েট হবে। তো প্রথম যে অপশনটা ছিল সেটা বেসিক্যালি করা হয় আন্ডার প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনা, যেটা রুরাল ইনফ্রাস্ট্রাকচার, গ্রামের যে রাস্তার উপরে কাজ করা হয়। সেকেন্ডটা বললাম। থার্ড যেটা হেলথ ইন্স্যুরেন্স, সেটা কি, এই আয়ুষ্মান ভারত যোজনা যেটা। এবং ফোর্থ যেটা এডুকেশনাল রিফর্ম, সেটা বেসিক্যালি কি, একটা সমগ্র শিক্ষা স্কিম নামে একটা স্কিম আছে, সেই স্কিমটার মাধ্যমে করা হয় সেটা। পরবর্তী প্রশ্ন আমরা দেখব, হুইচ টাইপ অফ এমপ্লয়মেন্ট ইজ কজড বাই সেশনাল ভেরিয়েশনস ইন এগ্রিকালচার? কৃষিতে যে মরশুমে পরিবর্তন হয় তার জন্য কোন ধরনের বেকারত্ব আসে বা বেকারি আসে সমাজে? দেখো, আমরা সবাই জানি যে কিছু কিছু পার্টিকুলার সেশনে যে এগ্রিকালচারাল ফিল্ড বা আমাদের যে জমি, সেখানে প্রচুর কাজ। আর কিছু কিছু মরশুম আসে যখন যখন কোনো কাজই নেই। যেমন প্রচন্ড গ্রীষ্মকালের যখন গরম চারিদিকে, তখন এমপ্লয়মেন্ট লেভেলটা অনেকটা কমে যাবে। আবার যখন মনে করো বর্ষা শুরু হবে, তখন প্রচন্ড বেশি পরিমাণে মানুষ কাজ করে। তো কৃষিকাজের এই যে ফিল্ডটাতে কিছু কিছু সময় মানুষের কাজ থাকে না। এই জিনিসটাকে একটা টার্ম দেওয়া হচ্ছে, এই আনএমপ্লয়মেন্টটাকে। সেটার নামটা কি বেসিক্যালি জানা হচ্ছে। প্রথম অপশন স্ট্রাকচারাল এমপ্লয়মেন্ট। স্ট্রাকচারাল আনএমপ্লয়মেন্ট মানে হলো গঠনগত যেটা, গঠনগত গঠনগত আনএমপ্লয়মেন্ট বা বেকারত্ব। সেটা কি, না, গঠনগত এখানে বেসিক্যালি দক্ষতার অভাবে যেটা হয়। সাইক্লিক্যাল, সাইক্লিক্যাল মোস্টলি হয় অর্থনৈতিক মন্দার কারণে। কিছু কিছু সময় ভারতবর্ষের অর্থনীতি ভালো কাজ করে, আবার কিছু কিছু সময় করে না। যেমন ভারতবর্ষের অর্থনীতি, আমরা সবাই জানি কোভিড আমলের সময় খুবই খারাপ অবস্থা ছিল। তখন স্বভাবতই মানুষের প্রচন্ড আনএমপ্লয়মেন্ট বেড়ে যাবে। তো এটাকে বলা হতো তখন, সেটাকে সাইক্লিক্যাল আনএমপ্লয়মেন্ট। আর সেশনের জন্য যেটা হয় সেটাকে বলা হয় সেশনাল আনএমপ্লয়মেন্ট। সেশনাল আনএমপ্লয়মেন্ট হলো ঋতুভিত্তিক বেকারত্ব। এটা এমন এক ধরনের বেকারত্ব যেখানে মানুষ বছরের নির্দিষ্ট কিছু সময় কাজ পায় কিন্তু বাকি সময় কাজ করে না। ভারতবর্ষ একটা কৃষি প্রধান দেশ, আমরা সবাই জানি, এবং ভারতবর্ষে এই সমস্যাটাও যথেষ্ট স্বরূপ। আমরা দেখতে পারি যে অনেক কৃষক বা কৃষক কর্মচারীরা চাষের মরশুমে যেমন বীজ রোপণ বা ফসল কাটার সময় কাজ পান, কিন্তু বাকি টাইমে পায় না, যেটা আমি কি অলরেডি বললাম। শুধু কৃষি নয়, পর্যটন বা বাগান বা গার্মেন্ট ইন্ডাস্ট্রিতেও এ ধরনের বেকারত্ব আমরা দেখে থাকি, সেশনাল।
আর এর আগের যে অপশনটাতে আমি তখন আলোচনা করছিলাম, আগে এখানে মনরেগা, এই মনরেগা একটা অন্যতম হেল্পফুল একটা কনসেপ্ট এই সেশনাল আনএমপ্লয়মেন্টটাকে ডিল করার জন্য। যেসব মানুষদের চাকরি চলে যায় তারা অ্যাটলিস্ট এই মনরেগার সাহায্যে একটা কাজ পেতে পারে। ডি যেটা সেটা হলো ফ্রিকশনাল আনএমপ্লয়মেন্ট। ফ্রিকশনাল আনএমপ্লয়মেন্ট কনসেপ্টটা কেমন, যে একটা মানুষ একটা স্বাভাবিকভাবে একটা প্রাইভেট সেক্টরে চাকরি করছে, সে দু বছর একটা জায়গাতে কাজ করলো, এখন তার মনে হচ্ছে যে না, আমি এখন অন্য একটা পজিশনে অন্য একটা কোম্পানিতে কাজ করতে চাই। তো সে কিছুদিনের একটা লিভ নিয়ে সে অন্য এক জায়গাতে চাকরি করছে। তো এই যে যে মাঝের যে টাইম পিরিয়ডটা, এটাকে বলা হয় বেসিক্যালি ফ্রিকশনাল আনএমপ্লয়মেন্ট। ক্লিয়ার সব? পরবর্তী দেখবো আমরা চ্যাপ্টার 3 হলো কারেন্সি অ্যান্ড ইনফ্লেশন। কোশ্চেন নাম্বার 7, what is the main function of the Reserve Bank of India? ব্যাংক অফ ইন্ডিয়ার মেইন কাজটা কি? সরি, রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার মেইন কাজটা কি? রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া হলো ভারতবর্ষের যে সেন্ট্রাল ব্যাংক। সেন্ট্রাল ব্যাংকের কি কাজ হতে পারে ভেবে দেখো। প্রথম অপশন হলো ইস্যু কারেন্সি, সেকেন্ড রেগুলেট স্টক মার্কেট, থার্ড প্রোভাইড হেলথ ইন্স্যুরেন্স, ফোর্থ অ্যাপ্রুভ 5 ইয়ার প্ল্যানস। কোনটা হতে পারে রিজার্ভ ব্যাংকের কাজ? সঠিক, ইস্যু কারেন্সি, এটাই সঠিক। ইস্যু কারেন্সি বেসিক্যালি হলো মুদ্রা জারি করা। রিজার্ভ ব্যাংকের যেটা প্রধান কাজ, আরবিআই ভারতের কেন্দ্রীয় ব্যাংক এবং একমাত্র সংস্থা হিসাবে এদেশের কাগজের যে নোট ছাপা হয় বা কয়েন ছাপা হয়, সেগুলিকে কয়েন ছাপা বলা হয় না, কয়েন অ্যাকচুয়ালি মিন্ট শব্দটা ইউজ করা হয়, কয়েন মিন্টেড। তো সমগ্র রিজার্ভ ব্যাংকের কাজ ভারতবর্ষের 1 টাকার নোট বা কয়েন বাদে বাকি যে সব ডেমোনেশন আছে, যেমন 2 টাকা, 5 টাকা, 10 টাকা, 20 টাকা, 100 টাকা, 200 টাকা, এগুলো সবই রিজার্ভ ব্যাংকের আন্ডারে আসে। তো যদি আমি বলে আমি যেটা বললাম যে 1 টাকার নোট বাদে, তাহলে 1 টাকার নোটটা আসে কোথা দিয়ে, এটাও একটা প্রশ্ন। বলো। 1 টাকার নোট আসে ফাইন্যান্স মিনিস্ট্রির পক্ষ থেকে, এবং বাকি যতগুলো ডেমোনেশন আছে সেগুলো মেইনলি রিজার্ভ ব্যাংকের আন্ডারে পড়ে। পরবর্তী প্রশ্ন হলো, which measure is used to control inflation by reducing money supply? মানি সাপ্লাই মানে যেটা আমি কি অলরেডি বললাম এখানে, যে আরবিআই এর কাজ হলো ইস্যু কারেন্সি। তাহলে আরবিআই এটা ডিসাইড করবে যে একটা দেশে কত টাকা সাপ্লাই থাকবে। আরবিআই যদি চেষ্টা করে যে না, 1 কোটি টাকা টোটাল সাপ্লাই হবে ভারতবর্ষে, বা আবার আরবিআই যদি ঠিক করে যে 1 কোটি টাকা না, 70 লক্ষ টাকা মাত্র থাকবে সাপ্লাই, বাকি যে 30 লক্ষ টাকা সেটা থাকা জরুরি না, তাহলে এবারে আগের দিন আমরা অলরেডি বুঝছিলাম যে একটা ডিমান্ড পুল ইনফ্লেশন নিয়ে আমরা আলোচনা করছিলাম, যে যখন খুব বেশি টাকা খুব অল্প জিনিসের পেছনে ছোটে তখন স্বাভাবিকভাবে জিনিসপত্রের দাম বেড়ে যায়। তো সেই ডিমান্ড পুল ইনফ্লেশনকে কন্ট্রোল করার জন্য আরবিআই কে ডিসাইড করতে হয় যে সে কোন ধরনের মনিটারি পলিসি আনবে যাতে ইনফ্লেশনও না বাড়ে এবং সমাজে ইকোনমিক গ্রোথও বাড়তে থাকে। তো প্রথম অপশন যেটা সেটা হলো ফিসকাল পলিসি, সেকেন্ড মনিটারি পলিসি, থার্ড ট্রেড পলিসি, ফোর্থ হলো ইন্ডাস্ট্রিয়াল পলিসি। অ্যান্সার কোনটা হবে কমেন্টে লিখুন। দেখুন, ফিসকাল পলিসি হলো এমন একটা পলিসি যেটা সরকারি ট্যাক্স এবং যে স্পেন্ডিং সেটা নিয়ে আলোচনা করে, যে সরকার একটা মানুষকে কত টাকা ট্যাক্স নেবে, সেটা ডাইরেক্ট হোক বা ইনডাইরেক্ট ট্যাক্স হোক, সরকার কত টাকা স্পেন্ড করবে বা কত টাকা খরচা করবে সরকার, সেটা ফিসকাল পলিসি আন্ডারে পড়ে। মনিটারি পলিসি কি? মনিটারি পলিসি হলো এমন একটি অর্থনৈতিক নীতি যার মাধ্যমে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া দেশের বিভিন্ন যে দেশের যে মার্কেট সেখানে টাকার পরিমাণ বা ইন্টারেস্ট রেট যেটা সুদের হার হয় বা ইনফ্লেশন নিয়ন্ত্রণ করে। যখন বাজারে অতিরিক্ত টাকা থাকে এবং জিনিসপত্রের দাম বাড়তে থাকে, তখন আরবিআই স্বভাবতই সুদের হার, যেটাকে রেপো রেটও বলা হয়, এটা এটা আমরা পরে কোনোদিন এক ডিসকাশন করবো রেপো রেট বিষয়টা কি। তো রেপো রেট বাড়িয়ে দেয় যাতে ঋণ নেওয়া আরো কঠিন হয়ে যায়। তোমাকে যদি বলা হয় যে তোমাকে আমি মার্কেটে 2% ইন্টারেস্ট রেটে টাকা দেবো, তুমি কি ভাববে? যে আমি মাত্র 2% মানে 1 বছর পরে আমাকে 102 টাকা ফেরত দিতে হবে 100 টাকা নিলে, তাহলে টাকা নাও স্বাভাবিকভাবেই।
কিন্তু তোমাকে যদি আমি বলি যে তোমাকে আমি 10% সুদে আমি টাকা দেবো, তুমি ভাববে কি যে 110 টাকা, 10 টাকা কোথা দিয়ে আনতে হবে, সেটা জেনারেট করতে একটা কষ্ট হবে। তো স্বাভাবিকভাবেই যখন আরবিআই দেখে যে মার্কেটে প্রচুর বেশি টাকা, তখন আরবিআই নিজের ইন্টারেস্ট রেটটা বাড়িয়ে দেয়, যাতে মানুষ কম পরিমাণে টাকা ব্যাংকের থেকে নিতে পারে, এবং স্বভাবতই মার্কেটে যে মানি সাপ্লাইটা, সেটা যথেষ্ট কমে যায়। এই যে যে পলিসিটা আরবিআই, মনিটারি পলিসি বলা হয় এটাকে, যার মাধ্যমে ঠিক করে আরবিআই যে কতটা টাকা মার্কেটে অ্যাভেলেবেল থাকলে ইনফ্লেশনটা ব্যালেন্স হবে। তো স্বভাবতই অ্যান্সারটা হবে মনিটারি পলিসি। থার্ড অপশন ছিল ট্রেড পলিসি। ট্রেড পলিসিটা কি? ট্রেড পলিসি হলো আমদানি এবং রপ্তানি যে নিয়ম, সেটা হলো বেসিক্যালি ট্রেড পলিসি, এক্সপোর্ট ইম্পোর্ট। ফোর্থ হলো ইন্ডাস্ট্রিয়াল পলিসি, একটা শিল্পের কিভাবে উন্নত করা হয় বা মাল্টিপল শিল্পের কেমন করে উন্নতি করা হয়। ওয়েস্ট বেঙ্গল যদি ঠিক করে যে ওয়েস্ট বেঙ্গলকে আজ না হোক 10 বছর পরে একটা সেমিকন্ডাক্টর ইন্ডাস্ট্রি তৈরি করতে হবে আসানসোলে, তাহলে ওয়েস্ট বেঙ্গলকে আজ থেকে শুরু করতে হবে একটা ইন্ডাস্ট্রিয়াল পলিসির উপরে কাজ করা। যে একটা কন্ডাক্টর ইন্ডাস্ট্রিকে আনতে গেলে আমাদের কোন কোন ফ্যাসিলিটিস গুলো প্রিরিকোয়েজিট থাকতে হবে। যেমন জলের একটা উপযুক্ত সরবরাহ দরকার, 24x7 ইলেকট্রিসিটি দরকার, হাইলি স্কিলড লেবার দরকার। সেই পলিসিগুলোর উপরে কাজ করে, সেটাকে বেসিক্যালি বলা হয় ইন্ডাস্ট্রিয়াল পলিসি। পরবর্তী প্রশ্ন হলো হাইপার ইনফ্লেশন। হোয়াট ইজ হাইপার ইনফ্লেশন? হাইপার ইনফ্লেশনটা কি? হাইপার ইনফ্লেশন এমন একটা চরম দুরবস্থা যেখানে মানুষের ইনকাম তো বাড়ছে, কিন্তু মূল্যবৃদ্ধি তার থেকেও এক্সট্রিমলি চরম হারে বাড়ছে, এমন একটা অবস্থা। তো হোয়াট ইজ হাইপার ইনফ্লেশন? প্রথম অপশন যেটা, সেটা হলো মডারেট রাইস ইন প্রাইস। মডারেট রাইস মানে কি? আগের বছর ছিল 100 টাকায়, এবছর হলো 103 টাকা, এটা একটা সাধারণ রাইস, এটা স্বাভাবিক ইনফ্লেশন, এটা কোনো হাইপার ইনফ্লেশন না। র্যাপিড এবং আনকন্ট্রোলড রাইস ইন প্রাইস যখন হবে, সেটাকে বলো আমরা হাইপার ইনফ্লেশন, যেখানে পণ্যের দামে খুব দ্রুত এবং অনিয়ন্ত্রিতভাবে বাড়তে থাকে। এটি এমন একটি অবস্থা যেখানে সাধারণ মানুষ প্রতিদিনই জিনিসপত্রের দাম বাড়তে দেখে। তো স্বাভাবিকভাবে সেই সিচুয়েশনটাকে বলা হয় হাইপার ইনফ্লেশন। থার্ড যে অপশন ছিল সেটা হলো ডিক্রিস ইন প্রাইস। ডিক্রিস ইন প্রাইসকে বলা হয় বেসিক্যালি ডিফ্লেশন, হাইপার ইনফ্লেশন না। এবং ফোর্থ অপশনটা হলো কি? স্টেবল প্রাইস। স্টেবল প্রাইস এটা কোনো অংশই না ইনফ্লেশনের। পরবর্তী প্রশ্ন আমরা দেখব, চ্যাপ্টারের নাম কি? ইন্ডিয়ান ব্যাংকিং সিস্টেম অ্যান্ড ক্যাপিটাল মার্কেট। তো প্রশ্ন বলছি আমরা যে হোয়াট ইজ দ্য ফুল ফর্ম অফ নাবার্ড? নাবার্ড জিনিসটা কি? আপনারা কমেন্টে সেটাকে লিখতে পারেন একটা এসে হিসাবে, 3-4 লাইনের প্যারাগ্রাফে, যে নাবার্ড বিষয়টা কি। এখানে আমরা জিজ্ঞাসা করছি যে নাবার্ডের ফুল ফর্ম কি। ওকে, আই থিঙ্ক আপনি অ্যাটেম্প করেছেন। তো নাবার্ডের যেটা ফুল ফর্ম, সেটা বেসিক্যালি প্রথম অপশন, ন্যাশনাল ব্যাংক ফর এগ্রিকালচার অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট। ঠিক আছে, এটি সঠিক অ্যান্সার। নাবার্ড হলো ভারতের একটি গুরুত্বপূর্ণ আর্থিক সংস্থা, যা মূলত কৃষি এবং গ্রামীণ উন্নয়নের জন্য কাজ করে। নাবার্ড কবে তৈরি করা হয়েছিল? নাবার্ড তৈরি করা হয়েছিল 1982 সালে। এর প্রধান কাজ কি? এর প্রধান কাজ হলো যে ফার্মার্স কমিউনিটি ভারতবর্ষের, তাদেরকে ঋণ দেওয়া, এবং খুব অল্প ইন্টারেস্ট রেটে ঋণ দেওয়া বা জিরো ইন্টারেস্ট রেটে ঋণ দেওয়া তাদেরকে। তাদেরকে গ্রামীণ এলাকার যে টোটাল যে অর্থনৈতিক পরিকাঠামো, তার একটা অংশ বানানো। এটি একটি সহকারী ব্যাংক হিসাবে কাজ করে কৃষকদের জন্য বা গ্রামের যে দরিদ্র শ্রেণীর মানুষ তাদের জন্য। এছাড়াও কৃষিকাজ ছাড়াও তারা সাধারণত সেচের কাজে টাকা দিয়ে থাকে, পশুপালন, গ্রামীণ রাস্তা তৈরি, কৃষি পণ্য সংরক্ষণ, এসব বিভিন্ন টাইপের ক্ষেত্রে তাদের কাজ করে থাকে। তো বেসিক্যালি এদের উদ্দেশ্যটা কি? যে রুরাল ডেভেলপমেন্ট, মানুষের উন্নতি হোক, গ্রামের মানুষের, তাদের কাছে যেন একটা লিমিটেড অর্থনৈতিক আহ সংস্থান আসে, যার মাধ্যমে তারা একটা ছোট বিজনেস করতে চাইলে করতে পারে। সেকেন্ড অপশন সেটা হলো ন্যাশনাল ব্যাংক ফর অ্যাসেট রিকনস্ট্রাকশন। ন্যাশনাল ব্যাংক ফর অ্যাসেট রিকনস্ট্রাকশন ইজ কাইন্ড অফ
ব্যাড ব্যাংক, মানে বেসিক্যালি এনপি এর উপরে কাজ করে, এটা কখনোই হবে না। ন্যাশনাল বোর্ড ফর এগ্রিকালচারাল রিসার্চ, এটা আইসিআর এর কাজ, যেটা যারা কৃষিকাজের উপর বেসিক্যালি গবেষণা করে। ন্যাশনাল ব্যাংকিং অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট, এটা কোনো মানে হয় না বেসিক্যালি। কোশ্চেন নাম্বার 11, হুইচ মার্কেট ডিলস উইথ লং টার্ম সিকিউরিটিস? ভারতবর্ষের যে লং টার্ম সিকিউরিটিস, বেসিক্যালি দু ধরনের মার্কেট হয়। এক হয় মানি মার্কেট, সেকেন্ড হয় ক্যাপিটাল মার্কেট। মানি মার্কেটে যে শর্ট টার্ম সিকিউরিটিস হয় সেটা নিয়ে আমরা ট্রেড করে থাকি, এবং যে ক্যাপিটাল মার্কেট হয় সেখানে আমরা লং টার্ম সিকিউরিটিস নিয়ে আলোচনা করে থাকি। তাহলে প্রশ্ন জিজ্ঞাসা করছে কি, যে হুইচ মার্কেট ডিলস উইথ লং টার্ম সিকিউরিটিস? তো স্বাভাবিক উত্তরটা কি হবে? মানি মার্কেট না ক্যাপিটাল মার্কেট? অলরেডি যেটা আমি বললাম সেটা হবে ক্যাপিটাল মার্কেট। কমোডিটি মার্কেট, ফরেন এক্সচেঞ্জ মার্কেট। দেখো, আমাদের এই সিরিজটার উদ্দেশ্য এই না যে তোমাদেরকে শুধু উত্তর বলে দেওয়ার যে এটা হলো এই প্রশ্ন আর এটা তার অনলাইনের উত্তর। আমরা প্রতিটা অপশন নিয়ে ডিসকাশন করব, তার সম্পর্কে একটা লিমিটেড আলোচনা করব। তো স্বভাবতই মানি মার্কেট যেটা আমি বললাম, সেখানে ট্রেজারি বিলস, কমোডিটি বিল, ট্রেজারি বিলস, কমার্শিয়াল পেপার, এসব ট্রেড করা হয়, যেটা খুব শর্ট টার্ম সিকিউরিটি হয়। ক্যাপিটাল মার্কেট হলো একটি আর্থিক বাজার যেখানে দীর্ঘমেয়াদী বিনিয়োগের জন্য, যেমন শেয়ার মার্কেট, বন্ড, ডিবেঞ্চার, এগুলির ওপরে আপনি ট্রেড করতে পারেন। ক্যাপিটাল মার্কেটকে আবার দুভাগে ভাগ করা হয়, প্রাইমারি মার্কেট, সেকেন্ডারি মার্কেট, সেগুলো পরবর্তী কখনো আলোচনা করা যাবে। আহ সি হলো কি, কমোডিটি মার্কেট। কমোডিটি মার্কেট কি? কমোডিটি মানে হলো পণ্য। এখানে বেসিক্যালি চাল, গম, অন্যান্য যে কমোডিটি সেগুলোকে নিয়ে ফিউচারে ট্রেড করা হয়। ফোর্থ হলো ফরেন এক্সচেঞ্জ মার্কেট বা ফরেক্স মার্কেট। ফরেক্স মার্কেটে কি করা হয়? ফরেক্স মার্কেটে একটা দেশের কারেন্সির সঙ্গে অন্য একটা দেশের কারেন্সির যে কনভার্সন করা হয় সেটা এক্সচেঞ্জ করা হয়। ফর এক্সাম্পল, ভারতবর্ষের যে কারেন্সি আইএনআর বা রুপি, সেটাকে আমি ইউএস ডলারের থেকে কনভার্ট করাবো। আমরা সবাই জানি অ্যাপ্রক্স এখন কত চলছে। অন ডলার ইকোয়ালস টু আই থিঙ্ক 85 ইন্ডিয়ান রুপি। তো এই যে যে কনভার্সন প্রসেসটা, এটাকে করা হয় ফরেক্স মার্কেটে। পরবর্তী প্রশ্ন, হোয়াট ইজ দ্য রোল অফ সেবি ইন ইন্ডিয়ান ইকোনমি? ভারতবর্ষের সেবির ভূমিকাটা কি? সেবির ফুল ফর্মটা কি? সবাই কমেন্টে লিখবে নিশ্চয়ই। সেবির ফুল ফর্ম হলো সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া। সেবি কবে তৈরি হয়েছিল? সেবি তৈরি করা হয়েছিল 1992 সালে। সেবির কাজটা কি এখানে? ইস্যু কারেন্সি। তখন আমি বলেছিলাম যে ইস্যু কারেন্সি কে করে ভারতবর্ষে? আরবিআই। সেকেন্ড, রেগুলেট স্টক মার্কেট। ইয়েস, সেবির কাজ হলো স্টক মার্কেটকে রেগুলেট করা। সি, প্রোভাইড এগ্রিকালচারাল লোন। এগ্রিকালচারাল লোন কে দেয়? ব্যাংক দেয়, বা গ্রামগঞ্জে নাবার্ড দেয়। দেখছো, আমাদের হয়তো মনে হবে যে আমরা প্রোগ্রেস করছি না বা ইকোনমিক্স একটা কঠিন সাবজেক্ট। না, ইকোনমিক্সকে ধীরে ধীরে পড়ো। ইকোনমিক্স খুবই মজাদার, এবং ইকোনমিক্সে নিজের জীবনকে অ্যাপ্লাই করো। ইকোনমিক্স তোমাকে যা দেবে অন্য কোনো সাবজেক্ট তোমাকে দেবে না। ইকোনমিক্স তোমাকে সেটা দেবে যেটা তোমার সবচেয়ে বেশি চাই। কি সেটা? টাকা। ইকোনমিক্স পড়লে তুমি প্রচুর টাকা কামাতে পারবে জীবনে। উইদাউট ইকোনমিক্স ইউ ক্যানট ডু এনিথিং, এনি কাইন্ড অফ থিংস ইন মানি। ফোর্থ, কন্ট্রোল ইনফ্লেশন। সেবির কাজ কি ইনফ্লেশন করা, কন্ট্রোল করা? না, এটি হলো রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার কাজ। তো সেবির বেসিক্যালি কাজটা কি? এটা হলো যে শেয়ার মার্কেটে যে জালি হয় বা ভুয়ো কোম্পানি, শ্যাডো কোম্পানি গুলো হয়, বা ইনসাইডার ট্রেডিং হয়, যেগুলো সাধারণত যেসব মানুষরা ট্রেড করে, আপনার এবং আমার মতো মানুষেরা, তাদেরকে যে, তাদের সঙ্গে যে একটা মানে আমাদের কাছে তথ্যের অপপ্রয়োগ হয় আমাদের সঙ্গে। এরকম অনেক কিছু ইনফরমেশন থাকে যেটা কিছু বড় বড় সংস্থারা জানে, আমরা হয়তো সেগুলো জানি না। তো সেবি সেটাকে নিয়ন্ত্রণ করে যে একটা লেভেল প্লেইং ফিল্ড থাকে, যাতে এরকম না হোক যে একটা মানুষ, তার কাছে অধিকাংশ ডেটা থাকার জন্য সে অল টাইম উইনার, আর সাধারণ মানুষ অল টাইম লুজার। সেটাকে সেবি রেগুলেট করে। পরবর্তী প্রশ্ন আমরা দেখব, চ্যাপ্টার 5, ফিসকাল সিস্টেম।
কোশ্চেন কি বলছে, হোয়াট ইজ এ প্রোগ্রেসিভ ট্যাক্স? এটা প্রোগ্রেসিভ ট্যাক্স জিনিসটা প্রোগ্রেসিভ ট্যাক্স একটা বেসিক্যালি একটা ইনকাম ইকুয়ালিটি আনার মতো একটা কনসেপ্ট, যেখানে বেসিক্যালি বলা হয় কি, যে সমাজে যেসব মানুষেরা খুব বেশি টাকা কামাবে তার থেকে তুলনামূলকভাবে বেশি টাকা নাও। তুমি ধীরে ধীরে যত তোমার ইনকাম বাড়বে, তোমার থেকে ধীরে ধীরে তত বেশি ইনকাম নেওয়া টাকা নেওয়া হবে। ফর এক্সাম্পল, তুমি যদি 10 লাখ টাকা কামাও, তোমাকে যদি আমি বলি যে তুমি 5% আমাকে ট্যাক্স দেবে, ইনকাম ট্যাক্স, স্বভাবতই তুমি যদি 15 লাখ টাকা কামাও, তাহলে আমি তোমাকে বলবো যে তুমি 10 লাখ টাকার উপরে 5% দিচ্ছ, কিন্তু বাকি যে অতিরিক্ত তুমি 5 লাখ টাকা কামাচ্ছ, সেটার উপর তোমাকে আমাকে 10% ট্যাক্স দিতে হবে। এবারে যে ব্যক্তিটা 20 লক্ষ টাকা কামাচ্ছে, তাকে হয়তো আমি বললাম যে প্রথম 10 লক্ষ টাকার উপরে তুমি 10% দিলে, পরবর্তী 10 থেকে 15 লাখ টাকা, মানে মাঝের যে 5 লাখ টাকাটা, তার উপর তুমি 15% ট্যাক্স দিচ্ছ। আর বাকি 15 থেকে 20 লাখ, এই যে যে থার্ড ব্র্যাকেটটা আসছে, এটার উপর তোমাকে 20% ট্যাক্স দিতে হবে। এই যে যে ধীরে ধীরে ট্যাক্সের ব্র্যাকেটটা ইনকামের সঙ্গে সঙ্গে বেড়ে যাচ্ছে, এই বিষয়টাকে বলি আমরা কি, প্রোগ্রেসিভ ট্যাক্স। তো হোয়াট ইজ প্রোগ্রেসিভ ট্যাক্স? এটা হলো এখানে প্রশ্ন। অপশন কি, সেম ট্যাক্স রেট ফর অল ইনকামস, তাই হবে কি, না, হায়ার ট্যাক্স রেট ফর হায়ার ইনকাম, অবশ্যই, যেটাকে আমি বললাম যে বেশি কামালে বেশি ট্যাক্স দিতে হবে তোমাকে, সেটাই প্রোগ্রেসিভ। রিগ্রেসিভও হয়, পৃথিবীতে এরকমও ট্যাক্স চলে, কিন্তু আজকে পৃথিবীতে অলমোস্ট সব দেশে প্রোগ্রেসিভ ট্যাক্স ইউজ করা হয়। রিগ্রেসিভ ট্যাক্সের ব্যাপারটা কেমন হতো, যে কম কামালে বেশি ট্যাক্স দিতে হবে, বেশি কামালে কম ট্যাক্স দিতে হবে, সেটা বেসিক্যালি একটু খুব পিকিউলিয়ার একটা সিচুয়েশন। থার্ড হলো ট্যাক্স অন গুডস অ্যান্ড সার্ভিস, বা বেসিক্যালি যেটা জিএসটি, ইনডাইরেক্ট ট্যাক্স, এটা না। ফিক্সড ট্যাক্স অ্যামাউন্ট ফর অল, না, একদমই না। জি, এটাও অ্যাকচুয়ালি রিগ্রেসিভ ট্যাক্সের পার্ট, যে মানুষ বেশি কামাক বা কম কামাক, সবাইকে একটা সেম ট্যাক্স দিতে হবে। পরবর্তী প্রশ্ন সেটা হলো, হোয়াট ইজ দ্য ফাইন ফিসকাল ডেফিসিট? তো তখন আমি যেটা বললাম, ফিসকাল ডেফিসিট কিসের উপরে কাজ করে, যে সরকার মানুষের থেকে যে ট্যাক্সটা নেবে, বা সরকার নিচে কত টাকা খরচা করবে, স্পেন্ডিং, সেটা বেসিক্যালি ফিসকাল পলিসির কাজ। তো ফিসকাল ডেফিসিট বিষয়টা কি, অ্যাটেম্প করো, দেখা যাক অপশনস গুলো কি কি। এক্সেস অফ এক্সপোর্ট ওভার ইম্পোর্ট, মানে আমরা যদি ভারতবর্ষ থেকে 120 কোটি টাকা টোটাল গুডস অ্যান্ড সার্ভিস যদি আমরা এক্সপোর্ট করে থাকি, এবং আমরা ভারতবর্ষে যদি 100 কোটি টাকার টোটাল গুডস অ্যান্ড সার্ভিস যদি ইম্পোর্ট করে থাকি, মানে আমদানি করে থাকি, তাহলে এই যে যে অতিরিক্ত 20 কোটি টাকাটা, এটা হবে ভারতের এক্সপোর্ট সারপ্লাস। সেটা কি আমরা আমাদের প্রশ্ন জিজ্ঞাসা করা হচ্ছে, না। প্রশ্নটা কি, হোয়াট ইজ ফিসকাল ডেফিসিট? ফিসকাল ডেফিসিটটা কি, ফিসকাল ডেফিসিট হলো বেসিক্যালি এক্সেস অফ গভর্নমেন্ট এক্সপেন্ডিচার ওভার রেভিনিউ, যেটা, সেটা হলো অ্যাকচুয়ালি ফিসকাল ডেফিসিট। এক্সেস অফ গভর্নমেন্ট এক্সপেন্ডিচার রেভিনিউ মানে হলো যে সরকারের মোট যে খরচ, তা হলো তার আয়ের থেকে বেশি। এবার সরকার কেমন করে আয় করে, সে ট্যাক্সের থেকে তার প্রধানত ইনকাম আসে, এছাড়াও তার ডিভিডেন্ড পায় সরকার বিভিন্ন যে তার সংস্থাগুলি, সেটা থেকে। এই ফিসকাল ডিফিসিটটাকে আমরা বাংলায় বলে থাকি বেসিক্যালি রাজকোষী ঘাটা। অর্থাৎ অর্থাৎ সরকার যত টাকা আয় করে, তার চেয়ে বেশি টাকা সরকার খরচা করছে, যেমন উন্নয়নের প্রকল্প, ভর্তুকি দিতে হচ্ছে। আমাদের ওয়েস্ট বেঙ্গল আমরা সবাই জানি বিভিন্ন রকমের সাবসিডি দেওয়া হয়, এবং সেন্ট্রাল গভর্নমেন্টও দেশে বিভিন্ন রকম সাবসিডি দিচ্ছে। সেই জন্য যে সাবসিডিটা দিচ্ছে, সরকার যে খরচা করছে, আরে কেউ তো একটা সেই টাকাটা পে করবে, তাই না? সেই টাকাটা পে করার মতো টাকা যদি সরকারের কাছে না থাকে, তখন সে কোথা দিয়ে আনবে টাকা? স্বাভাবিকভাবে সেই টাকাটা সরকার কোথা থেকে একটা ঋণ করবে। সেই ঋণটা মেটানোর জন্য পরবর্তীকালে তাকে ইন্টারেস্ট পে করতে হবে। এবার এই যে যে টাকাটা এক্সেস সে খরচা করছে, সেই এক্সেস টাকাটাকে আমরা বলা হয় ফিসকাল ডেফিসিট, যে সরকারের আয়ের থেকে ব্যয় বেশি বেসিক্যালি। তো এটা হয়ে গেল উত্তরটা। সি কি বলছিল, এক্সেস অফ সেভিংস ওভার ইনভেস্টমেন্ট, না, এটা না। এক্সেস অফ ট্যাক্স রেভিনিউ ওভার এক্সপেন্ডিচার, না। আচ্ছা, এটা একটা ইম্পর্টেন্ট একটা টপিক। ট্যাক্স রেভিনিউ আমি বললাম যে কম হয়ে যায়, তার জন্য সরকারকে এক্সট্রা টাকা বড় করতে হয়েছে, এবং সরকার ফিসকাল ডেফিসিটে। কিন্তু যদি ভেবে দেখো, সরকার যদি ব্যয়ের থেকে আয় বেশি করতো, মানে সরকার যদি এক্সপেন্ডিচারের থেকে রেভিনিউ এক্সিড করতো,
তাহলে যে সিচুয়েশন ক্রিয়েট হতো তাকে আমরা কি বলতাম? তাকে আমরা বলতাম ফিসকাল সারপ্লাস। মানে সরকার লাভে চলছে বেসিক্যালি, সরকার লসে চলছে না। তো সারপ্লাস এটা একটা খুব পছন্দের একটা টার্ম হতে পারে, এবং এটাই হয়তো আমরা চাই যে সরকার ফিসকাল সারপ্লাসে যাক। এমনটি নয় যে সরকার চায় না, কিন্তু সরকারের নিজস্ব অনেক বাধ্যবাধকতা থাকে। সেগুলো নিয়ে আমরা পরবর্তী কখনো আলোচনা করব, যে সরকার বেসিক্যালি কেন ফিসকাল ডেফিসিটে কাজ করে মোস্ট অফ দ্য টাইম। নেক্সট প্রশ্ন সেটা হলো, হুইচ ট্যাক্স ওয়াজ ইন্ট্রোডিউসড ইন ইন্ডিয়া ইন 2017? ভারতবর্ষে যে 2017 যখন এই কনসেপ্টটা আনা হয়, অন নেশন অন ট্যাক্স, যে ভারতবর্ষ একটি দেশ, তাহলে তার টোটাল যে ট্যাক্স সিস্টেম, বেসিক্যালি এটা ইনডাইরেক্ট ট্যাক্সের উপরে কথা বলা হচ্ছে, তাহলে তার টোটাল যে ইনডাইরেক্ট ট্যাক্স সেটাও একটাই হওয়া উচিত। এই ট্যাক্সটার নাম কি ছিল? এটা খুবই একটা ইজি একটা প্রশ্ন, সেটা হলো বেসিক্যালি জিএসটি। স্বাভাবিক, ইনকাম ট্যাক্স তো অনেক আগে থেকেই চালু ভারতবর্ষে, এবং একটা পার্টিকুলার সময় ছিল সম্প্রতি ইন্দিরা গান্ধীর সময়, যখন ভারতবর্ষে ইন্টারেস্ট রেট ছিল কত ইনকাম ট্যাক্সের উপরে, 97.25%। কল্পনা করো যে তুমি 100 টাকা ইনকাম করলে, বেসিক্যালি সরকার এলো এবং তোমাকে বলছে যে তোমার টোটাল 100 টাকা ইনকামের 97 টাকা 25 পয়সা আমাকে দাও। এরকম একটা কনসেপ্ট ছিল ভারতবর্ষে একটা টাইম। সেটা অতিরঞ্জিত, কিন্তু এটা সত্যি। তো জিএসটি বিষয়টা, জিএসটির ফুল ফর্ম হলো গুডস অ্যান্ড সার্ভিস ট্যাক্স, যেটা ভারতের একটি ঐতিহাসিক কর সংস্থা। আহ, এই এটি চালু হয়েছিল ভারতবর্ষে 1লা জুলাই 2017 সালে। জিএসটি চালু হওয়ার আগে দেশে যে পণ্য এবং পরিষেবার উপরে নানা ধরনের কর ছিল, যেমন ভ্যাট ছিল, এক্সাইজ ডিউটি ছিল, সার্ভিস ট্যাক্স, এন্ট্রি ট্যাক্স, অক্ট্রয়। মানে ভারতবর্ষে বেসিক্যালি ট্যাক্সের অভাব ছিল না, আর কিছু থাক বা না থাক। তুমি একটা গাড়ি নিয়ে যাচ্ছ, একটা স্টেট থেকে অন্য একটা স্টেটে যাচ্ছ, কতগুলো মানুষ দাঁড়িয়ে গেল, আমাকে ট্যাক্স প্রদান করতে হবে। কেন? কারণ তুমি ঝাড়খণ্ডে যাচ্ছ বা তুমি বিহারে যাচ্ছ, তো তোমাকে বেসিক্যালি সেখানে একটা 2 দিন তোমাকে একটা লরি দাঁড় করিয়ে রাখলো ট্যাক্স দেওয়ার জন্য। তুমি ট্যাক্স দিলে। তুমি ঝাড়খণ্ড দিয়ে যাচ্ছ, তোমাকে রাঁচির একটা শহরে পৌরসভার কিছু মানুষ দাঁড় করিয়ে দিল। কি দরকার? ট্যাক্স দিতে হবে। এটা আবার কিসের ট্যাক্স? পৌরসভা কর, অক্ট্রয় বলছে একে। এরকম ভাবে কি হতো একটা টাইম, ভারতবর্ষের যে পণ্য যে সরবরাহ একটা জায়গা থেকে অন্য একটা জায়গাতে, সেটা এক্সট্রিমলি ডিফিকাল্ট ছিল। একটা দেশের মধ্যে 28টা 29টা দেশ ছিল, এরকম একটা অবস্থা ছিল একটা দেশ টাইমে। এখন সেই বিষয়টা জিএসটি যেটাকে রিপ্লেস করে দেয়। তো স্বাভাবিকভাবে যেটা বললাম, ইনকাম ট্যাক্স অনেক আগে থেকেই ছিল, জিএসটি 2017 সালে এলো। প্রপার্টি ট্যাক্স বেসিক্যালি আমরা কাকে প্রদান করে থাকি, সেটা আমরা পৌরসভাকে দিয়ে থাকি। ওয়েলথ ট্যাক্স, ওয়েলথ ওয়েলথ ট্যাক্স আপাতত এটা বন্ধ ভারতবর্ষে, ভারতবর্ষে ওয়েলথ ট্যাক্স নেই। পরবর্তী প্রশ্ন আমরা দেখবো, ইন্ডাস্ট্রিজ, ইনফ্রাস্ট্রাকচার অ্যান্ড ফরেন ট্রেড, হুইচ সেক্টর কন্ট্রিবিউটস দ্য মোস্ট টু ইন্ডিয়ান জিডিপি? ভারতবর্ষের যে কোনো দেশেই, ভারতবর্ষ নয়, তার 3টে মেইনলি সেক্টর থাকে। এক হলো প্রাইমারি সেক্টর, সেকেন্ডারি সেক্টর অ্যান্ড টার্সিয়ারি সেক্টর। প্রাইমারি সেক্টর ইজ বেসিক্যালি দ্য এগ্রিকালচার সেক্টর। ইফ ইউ টক অ্যাবাউট দ্য, সরি, যদি আমরা বলে থাকি সেকেন্ডারি সেক্টরের কথা, তাহলে সেটা বেসিক্যালি ইন্ডাস্ট্রি বা ম্যানুফ্যাকচারিং সেক্টর। টার্সিয়ারি যে সেক্টর সেটা বেসিক্যালি সার্ভিস সেক্টর। এবার এখানে পার্থক্যটা কি? প্রাইমারি সেক্টরে এগ্রিকালচার, যেটা নিজস্ব ডাইরেক্ট একটা উৎপাদন করছে। ইন্ডাস্ট্রি সেক্টরকে আমরা সেকেন্ডারি সেক্টর বলছি, কারণ সে প্রাইমারি সেক্টরের যে উৎপাদন সেটাকে নিয়ে ট্রান্সফর্ম করে বিভিন্ন ধরনের সেকেন্ডারি প্রোডাক্ট বানাচ্ছে। যেমন আলু, আলু উৎপাদন করছে, আলু একটা প্রাইমারি সেক্টর প্রোডাক্ট, এগ্রিকালচারাল প্রোডাক্ট। কিন্তু সেই আলুটাকে যখন আমি কেটে লেস বানাচ্ছি, সেটা বেসিক্যালি একটা সেকেন্ডারি সেক্টর প্রোডাক্ট। সেটাকে একটা আমি ইন্ডাস্ট্রিয়াল রিফর্ম দিলাম। আর থার্ড আসে যেটা, সেটা হলো সার্ভিস সেক্টর বা টার্সিয়ারি সেক্টর। টার্সিয়ারি সেক্টরে বেসিক্যালি আমরা কিছু প্রোডাকশন করছি, সেখানে আমরা সার্ভিস প্রোভাইড করছি। যেমন তুমি যদি মেডিকেলের কোনো কারণে যাও, তোমাকে যদি চিকিৎসার কারণে যেতে হয়, ডাক্তার তোমাকে দেখছে এবং ডাক্তার তোমার থেকে একটা ভিজিট ফি নিচ্ছে। এই যে ভিজিট ফি, ডাক্তার তোমাকে বেসিক্যালি একটা সার্ভিস প্রদান করছে, সেই সার্ভিসের জন্য তাকে তুমি ভিজিট ফি করছো। এই বিষয়টাকে বলা হয় সার্ভিস। তো ভারতবর্ষে কোন সেক্টরটা ভারতবর্ষের জিডিপিতে সব থেকে বেশি
কন্ট্রিবিউট করে থাকে। এখানে একটা ছবি দেখতে পাচ্ছ স্বাভাবিকভাবেই যে ভারতবর্ষের সব থেকে জিডিপিতে কন্ট্রিবিউট বেশি কে করে? সার্ভিস সেক্টর 56%, নেক্সট ইন্ডাস্ট্রি সেক্টর 26%, থার্ড এগ্রিকালচার 18% মাত্র। কিন্তু একটা পিকুলিয়ার বিষয় কি জানো, যে ভারতবর্ষের এগ্রিকালচার সেক্টর তার কন্ট্রিবিউশন তো ভীষণ কম, মাত্র 18%, যেটা কিছুদিন আগে আই থিঙ্ক 17 পয়েন্ট সামথিং ছিল। কিন্তু ভারতবর্ষের অ্যাপ্রক্স 45% প্লাস মানুষ এগ্রিকালচার সেক্টরের পেছনে কাজ করছে। তাহলে একটা জিনিস কল্পনা করে দেখো, মানে হাইপোথেটিক্যালি কল্পনা করো যে ভারতবর্ষের টোটাল মানুষ কত? 100 জন মানুষ, এবং 100 জন মানুষের মধ্যে 45 জন মানুষ এগ্রিকালচারাল সেক্টরে কাজ করছে, এবং সে 45টা মানুষ কতটা মানুষের টাকা কামাচ্ছে? মাত্র সরি মাত্র 18টা মানুষের সমতুল্য টাকা কামাচ্ছে। এটা হলো ভারতবর্ষের এগ্রিকালচারাল সেক্টরে একটা অন্যতম দুর্বলতা, যে প্রচুর মানুষ এমপ্লয়েড কিন্তু সেখানে যে ইনকাম জেনারেটটা হচ্ছে সেই পরিমাণটা ভীষণ কম। ভারতবর্ষের যে সংখ্যাটা প্রায় 18%, এই বিষয়টা ইউএসএ তে অ্যাপ্রক্স 1 to 2%। ইউএসএর যে টোটাল ইন্ডাস্ট্রিয়াল আউটপুট, সরি জিডিপি কন্ট্রিবিউশন, সেখানে মাত্র 1 to 2% আসে কোথা দিয়ে? এগ্রিকালচার, যেটা ভারতবর্ষের অলমোস্ট 18%। তো স্বাভাবিকভাবেই অ্যান্সার কোনটা হবে? সার্ভিস সেক্টর। আর কনস্ট্রাকশন ইজ পার্ট অফ ইন্ডাস্ট্রি, বাট সেকেন্ডারি সেক্টর, not a service, not a sector in itself. Question number 17. What is India's primary source of foreign exchange earning? ভারতবর্ষ যে বাইরে থেকে যে টাকা কামায় বেসিক্যালি, বৈদেশিক মুদ্রা যাকে আমরা বলি, তার একটা প্রধান একটা উৎস কি? তো তার উৎস কি কি হতে পারে আমরা দেখি। এগ্রিকালচার এক্সপোর্ট হতে পারে, নো ডাউট ভারতবর্ষ চাল রপ্তানি করে, আমাদের দার্জিলিং চাও আমরা রপ্তানি করি। আহ ভারতবর্ষে বিভিন্ন প্রচুর মানুষ ভারতবর্ষে বিদেশে থাকে, তারা ভারতবর্ষকে তার নিজের দেশে টাকা পাঠায়, সেটা ডলারে পাঠাক, পাউন্ডে পাঠাক বা দিরহামে পাঠাক। মানে ভারতবর্ষের একটা খুব লার্জ কমিউনিটি অ্যাকচুয়ালি মিডল ইস্টে থাকে, ভারতবর্ষের একটা বড় কমিউনিটি ইউএসএ তে থাকে, ইউকে তে থাকে, পৃথিবীর যে কোনো দেশেই যাও ভারতবর্ষের প্রচুর মানুষ সেখানে থাকে, তারা ভারতবর্ষে তাদের পরিবারকে টাকা পাঠায়, সেই বিষয়টাকে বলা হয় রেমিটেন্স। থার্ড, ট্যুরিজম। ভারতবর্ষে যে বিদেশিরা ঘুরতে আসেন, তারাও ভারতবর্ষে ফরেন এক্সচেঞ্জের টাকা আনে, বাইরের টাকা, তারা এখানে এসে টাকাটাকে এক্সচেঞ্জ করে। ভারতবর্ষে গোল্ড ইম্পোর্ট করছে, দেখো এটা সম্পূর্ণ বৈপরীত্য, হ্যাঁ। আমরা গোল্ড ইম্পোর্ট করছি, তার জন্য আমরা ফরেনকে টাকা দিচ্ছি, আনছি না। তো ভারতবর্ষে এখানে বলা হচ্ছে প্রাইমারি সোর্স অফ ফরেন এক্সচেঞ্জ। প্রাইমারি ফরেন এক্সচেঞ্জের সোর্স হবে কি? রেমিটেন্স। কারণ ভারতবর্ষের রেমিটেন্স অলমোস্ট 135 বিলিয়ন ইউএস ডলার আই থিঙ্ক এবছরে। আহ, এটা 120 বিলিয়নের তো ওপরেই। তো ভারতবর্ষ, এবং এটাও একটা খুব চাঞ্চল্যকর একটা তথ্য, যে সারা পৃথিবীতে টোটাল যে মানুষ যারা বাইরের দেশে থাকে, যাদেরকে বলা হয় আমাদের এক্সপ্যাট্রিয়েট বেসিক্যালি, ভারতবর্ষের মানুষেরা সব থেকে বেশি তার নিজের দেশে টাকা পাঠায়। তো এই র্যাঙ্কিং এ ভারত প্রথম। পরবর্তী প্রশ্ন আমরা দেখব, সেটা হলো ইন্টারন্যাশনাল অর্গানাইজেশনস অ্যান্ড হিউম্যান ডেভেলপমেন্ট, which organization publishes the HDI বা হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স রিপোর্ট? এই যে রিপোর্টটা হয় এইচডিআই, দেখো এর অনেকগুলো কম্পোনেন্ট আছে অ্যাকচুয়ালি এইচডিআই। লাইফ এক্সপেক্টেন্সি অ্যাট বার্থ, বা এখানে জিডিপি, জিএনআই পার ক্যাপিটা, মিন ইয়ার্স অফ স্কুলিং, এগুলো আমরা পরবর্তীকালে ডিসকাশন করব কোনো পেইড ক্লাসে হলে বা কোনো ডিসক্রিপটিভ ক্লাসের সুযোগ হলে। এই যে রিপোর্টটা এইচডিআই, সেটাকে কে পাবলিশ করে? ওয়ার্ল্ড ব্যাংক, না ইউএনডিপি, না আইএমএফ, না ডাব্লিউটিও? অ্যান্সারটা লিখবে সবাই কমেন্ট বক্সে। উত্তর কি হবে? ইউএনডিপি বা ইউনাইটেড নেশনস ডেভেলপমেন্ট প্রোগ্রাম। ইউএনডিপি এমন একটা সংস্থা, যে ইউএন এর একটা অ্যাসোসিয়েট সংস্থা, যে এই ইন্ডেক্সটা প্রতি বছর পাবলিশ করে থাকে। এখানে ওই যেটা বললাম, লাইফ লাইফ এক্সপেক্টেন্সি থেকে ডেটা নেওয়া হয়, এডুকেশন থেকে ডেটা নেওয়া হয়, পার ক্যাপিটা ইনকাম থেকে ডেটা নেওয়া হয়।
আইএমএফ কি করে? আইএমএফ বেসিক্যালি যে গরিব দেশ বেসিক্যালি পৃথিবীতে তুলনামূলকভাবে তাদেরকে লোন দিয়ে থাকে। ডাব্লিউটিও পৃথিবীতে যে ওয়ার্ল্ড ট্রেড হয় তার পলিসি, সেখানে যেন একটা ফেয়ার প্লে হয়, সেই বিষয়গুলোকে নিয়ন্ত্রণ করে। নেক্সট প্রশ্ন যেটা সেটা হলো, হোয়াট ইজ দ্য মেইন অবজেক্টিভ অফ দি এডিবি বা এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক? বলো, এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের প্রধান উদ্দেশ্যটা কি, অবজেক্টিভটা কি? প্রমোট গ্লোবাল ট্রেড? না। এটা কার কাজ? ডব্লিউটিও। রিডিউস পভার্টি ইন এশিয়া? অ্যাবসলিউটলি রাইট। কন্ট্রোল গ্লোবাল ইনফ্লেশন? না। ইনফ্লেশন গ্লোবালি কন্ট্রোল করা হয় না, ইনফ্লেশন একটা দেশের থেকেই কন্ট্রোল করা যায়। কারণ ভারতবর্ষের আরবিআই এর সে ক্ষমতা নেই যে সে ব্রিটেনের ইনফ্লেশন কন্ট্রোল করুক। রেগুলেটেড স্টক মার্কেট? না, ইটস কন্ট্রোল বাই এসবিআই। তো এডিবির কাজ কি? রিডিউস পভার্টি ইন এশিয়া। তো এডিবি এশিয়া মহাদেশের যে দরিদ্র দেশগুলো বেসিক্যালি তাদেরকে ঋণ দিয়ে থাকে। এর যে হেডকোয়ার্টার বা মূল কার্যালয় সেটা কোথায়? সেটা হলো মানিলা, ফিলিপিন্সে। এই ব্যাংক এশিয়া এবং প্রশান্ত মহাসাগরের যে বিভিন্ন ছোট ছোট যে দ্বীপগুলো রয়েছে তাদেরকে বেসিক্যালি ঋণ এবং আর্থিক সহায়তা প্রদান করে থাকে, মনে থাকবে। লাস্ট, ন্যাচারাল রিসোর্সেস অ্যান্ড আদার ফ্যাক্টরস অফ ইন্ডিয়ান ইকোনমি, হুইচ ইজ ইন্ডিয়াস লার্জেস্ট মিনারেল রিসোর্সেস। ভারতবর্ষের যে মিনারেল রিসোর্স, টোটাল ভারতবর্ষের যে খনিজ সম্পদ, তার মধ্যে সব থেকে লার্জেস্ট মিনারেল রিসোর্স কোনটা ভারতবর্ষের? বলো। পেছনে দেখছো একটা ভিডিওটা প্লে হচ্ছে, এটা কি বেসিক্যালি? এগুলো এগুলো কোল। সরি, ভারতবর্ষের মেইন যে মিনারেল রিসোর্স সেটা হলো অ্যাকচুয়ালি কোল। ভারতবর্ষে এছাড়াও আয়রন ওর বা বক্সাইট, গোল্ড খুব সামান্য পরিমাণে পাওয়া যায়, কিন্তু ভারতবর্ষের মেইন মিনারেল রিসোর্স সেটা হলো কোল। ঠিক আছে, আজকে আমাদের এই ২০টা প্রশ্ন কমপ্লিট হলো। এটা আমাদের স্ট্যাটিক পোর্শনের উপর যেটা বললাম। আমরা এই সপ্তাহে আরেকটা আহ, প্রশ্ন, আরেকটা এমসিকিউ সিরিজ আনবো। এমসিকিউ সিরিজ না, সরি, ডেসক্রিপটিভ কারেন্ট অ্যাফেয়ার্স এর সিরিজ আনবো, যেখানে আমরা পূর্ববর্তী সপ্তাহে ইকোনমিক্স রিলেটেড যে কারেন্ট অ্যাফেয়ার্স গুলো সেগুলো নিয়ে আমরা আলোচনা করব। এটা আমাদের খুব একটা নতুন একটা চ্যানেল, কিন্তু আমরা চেষ্টা করছি আমাদের বেস্ট দেওয়ার, এবং আমরা আপনাদের থেকেও সেটা এক্সপেক্ট করব যে আপনারা আমাদেরকে লাইক, সাবস্ক্রাইব